সো আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি গ্র্যাভিটেশন। এই চ্যাপ্টার যদিও শুরু করছি, কালকের ম্যাথসগুলোর সলভ আমি দিয়ে দিব কিছুক্ষণ পরে, ঠিক আছে? সো সেটার জন্য ওয়েট করতে হবে, কারণ এই ভিডিও করে ক্লাস নেওয়াটা একটু বেশি টাইম কনজিউমিং, তোমরা এটা আশা করি বুঝতে পারছো। আর না হলে তোমরা যদি চাও এখন জুমে আসতে, তাহলে জুমে তোমরা ক্লাস করতে পারো, কিন্তু জুমের ক্লাস তোমরা এভাবে ভিডিওতে পাবা না। সো গ্র্যাভিটেশন এই চ্যাপ্টারটা আমরা শুরু করছি। তো এই গ্র্যাভিটেশন মেইনলি আমরা আগেও পড়েছি, তারপরেও আমরা অনেক কিছুই গ্র্যাভিটেশনের জানি না আগে যেসব পড়েছি। তো সেক্ষেত্রে আমরা নতুন করেই গ্র্যাভিটেশন সব কিছু আবার শিখতে চাই। তো গ্র্যাভিটেশন কি সেটা আমরা একটু জানি। আমাদের এই অনেক বড় একটা ইউনিভার্স আছে। সো এই ইউনিভার্সের যে কোনো দুইটা পার্টিকেলের ভিতরে যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স, দ্যাট ইজ সেটাকে আমরা ইন শর্ট গ্র্যাভিটেশন বলি। তাহলে আমরা বলবো যে অ্যাট্রাকশন ফোর্স বিটুইন এনি two particles in the universe. Gravitation is the attraction force between any two particles of universe or in this universe. সো আমাদের ইউনিভার্স নিয়েই আমরা কথা বলছি। তো আমাদের ইউনিভার্সের যে কোনো দুইটা পার্টিকেলের ভিতরে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে সেটাই হচ্ছে গ্র্যাভিটেশন অর গ্র্যাভিটেশনাল ফোর্স। সো নিউটনের ল অফ গ্র্যাভিটেশন তোমরা সবাই জানো। নিউটনস নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। তো নিউটনের ল অফ গ্র্যাভিটেশন নিয়ে তোমরা আগে ম্যাথসও করেছো। সো সেক্ষেত্রে ক্লাস 8-এর কথা একটু মনে রেখো, সিমিলার লাইক দ্যাট। তো নিউটন বলেছে যে যদি যে কোনো দুইটা অবজেক্ট থাকে, একটা ধরো যে এ অবজেক্টের ম্যাস হচ্ছে m1, আর আরেকটা ধরো যে বি অবজেক্টের ম্যাস হচ্ছে m2। এই দুইটা অবজেক্ট ধরো যে আছে, এবং এই দুইটা অবজেক্টের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স লাগবে আমাদের, সেন্টার টু সেন্টার। এই অবজেক্টের সেন্টার থেকে ওই অবজেক্টের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স যদি ডি হয়, তাহলেও এই দুইটা অবজেক্ট বা দুইটা পার্টিকেলের ভিতরে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, যেই অ্যাট্রাকশন ফোর্সটাকে আমরা এই দুইটা পার্টিকেলের ফোর্স অফ গ্র্যাভিটেশন বলতে পারবো। তো সেক্ষেত্রে এই ফোর্স অফ গ্র্যাভিটেশন যদি এখানটায় এফ হয়, তাহলে অ্যাকর্ডিং টু নিউটন this attraction force is proportional to the product of two masses. এই যে দুইটা ম্যাসের ভিতরে এই ফোর্সটা অ্যাক্টিভ আছে, বা যেই গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা অ্যাক্টিভ আছে, সেই ফোর্সটা এই দুইটা ম্যাসের প্রোডাক্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। দ্যাট ইজ ম্যাস বাড়বে তো ফোর্স বাড়বে। ছোট্ট ছোট্ট পার্টিকেলের উপরে ফোর্স কম হয়, বড় বড় যেসব লার্জ বডি আছে সেগুলো যদি থাকতো তাহলে তাদের ভিতরে অ্যাট্রাকশন ফোর্সটাও বেশি হতো। এটা থেকে এটাই বোঝা যায়, মানে ম্যাস বাড়লে ফোর্স বাড়বে, আর ম্যাস কমলে ফোর্স কমবে। আর এছাড়া উনি আরও বলেছেন যে এই যে ফোর্সটা যেটা দুইটা ম্যাসের মাঝে অ্যাক্টিভ আছে, সেটার সাথে ডিস্টেন্সেরও একটা রিলেশন আছে। প্রথমে আমরা দেখলাম ফোর্সের সাথে দুইটা ম্যাসের একটা রিলেশন, এখন আমরা দেখব ফোর্সের সাথে ডিস্টেন্সের একটা রিলেশন আছে, এবং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ইনভার্স অফ ইনভার্স অফ স্কোয়ার রুট সরি ইনভার্স অফ স্কোয়ার অফ ডিস্টেন্স। সো এই ডিস্টেন্সের স্কোয়ারের সাথে এই ফোর্সটা ইনভার্সলি রিলেটেড। তার মানে ইনভার্স মানে কি, ডিস্টেন্সের স্কোয়ার ইনভার্স মানে কি 1/ডিস্টেন্স স্কোয়ার। এটাই হচ্ছে ডিস্টেন্সের কি স্কোয়ারের ইনভার্স। তাহলে ডিস্টেন্সের স্কোয়ার ইনভার্সের সাথে যে ফোর্সটা অ্যাক্টিভেটেড আছে এই দুইটা অবজেক্টের ভিতরে, সেটা ওই সেই ফোর্সটা ওই ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্সের সাথে প্রপোর্শনাল। দ্যাট ইজ আমরা বলতে পারি এক কথায় ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স স্কোয়ার। তাহলে আমরা প্রথমে দেখলাম
ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ ম্যাসেস, পরে দেখলাম ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স বিটুইন দোজ টু ম্যাসেস, এই দুইটা ম্যাসেসের ভেতরে। তাহলে আমরা যদি এই দুইটা লকে আমরা কম্বাইন করি, সো আমরা কম্বাইন করছি, কম্বাইনিং 1 and 2, 1 and 2 কে যদি আমরা কম্বাইন করি অন দ্যাট টাইম আমরা কি পাচ্ছি, যে একসাথে করে ফেলবো এটাকে। তাহলে একসাথে যদি লিখি এটাকে, তাহলে উপরে m1 m2 থাকবে। ধরো যে দুইটাকে একসাথে লিখছি, যে ফোর্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস অ্যান্ড ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ডিস্টেন্স, দুইটাকে একসাথে লিখলাম। তাহলে এরকম একটা শেপ নিবে। এখন এই শেপটা থেকে আমরা যদি এই প্রপোর্শনালিটিকে রিপ্লেস করতে চাই ইকুয়ালিটি দিয়ে বা ইকুয়াল সাইন দিয়ে, অন দ্যাট টাইম আমাদেরকে মাস্ট একটা কি আনতে হবে, আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। এবং এক্ষেত্রে আমরা যে কনস্ট্যান্টটা নিয়ে আসি সেই কনস্ট্যান্টটাকে আমরা বলি জি। তাহলে জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এভাবে আমরা লিখব। ঠিক আছে? তো এই যে জি একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের একটা নাম আছে, এই কনস্ট্যান্টের নাম হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে আমরা একটু লিখে রাখি, হিয়ার জি ইজ, হিয়ার জি ইজ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই জিটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে জি হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। সো কনস্টিএনটি, সো এটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে এই যে জি এর যে ভ্যালু আছে, ঠিক আছে, সেই জি এর ভ্যালু নিয়ে তোমরা কাজ করেছিলে ওই ক্লাস 8-এ, সেটা হচ্ছে 6.7 ইন্টু 10⁻⁻11। সেটা আমি একটু লিখে দিই, এখানটায় জায়গাও নেই, তারপরও লিখে দিচ্ছি। এই জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু এটাকে অনেকে 6.7ও লিখতে পারো, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার, 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে এই যে ইউনিভার্সাল কনস্ট্যান্ট জি, তার ভ্যালু হচ্ছে 6.7 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। সো এটাকে যদি 6.67 লিখতে না চাও, সো রাউন্ড অফ করে তোমরা 6.67 লিখতে পারবা। 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার লিখলেও হবে। ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝেছো। এখন আমরা কি পেলাম ওখানটায়, একটু আগে অ্যাকর্ডিং টু ল অফ গ্র্যাভিটেশন অফ নিউটন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস, সেটাকে আমরা আরেকবার লিখি, এবং সেটা যেটা পেয়েছি সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। আমরা এখানটায় জি এর ভ্যালুটাও পেয়েছিলাম 6.7 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। সো এই পর্যন্ত আমরা লাস্ট পেজে লিখেছিলাম। এখন এটার সাথে আমরা অন্য কিছু রিলেশন দেখাতে চাই। তাহলে এটা কি ছিল আসলে বলো তো? আমি বলছিলাম যে দুইটা ম্যাচ ছিল, একটা ছিল m1, একটা ছিল m2। তাহলে এই m1 আর m2 এর ভিতরে ফোর্স ছিল, m1 আর m2 এর ভিতরে ফোর্স ছিল কি, এই ফোর্সটা তাদের ভিতরের সেন্টার টু সেন্টার অ্যালং স্ট্রেইট লাইন এই ফোর্সটা অ্যাক্টিভ থাকে। তাহলে তাদের ভিতরের ফোর্সটা ছিল এটা। এখন ধরো যদি এই দুইটা ইউনিভার্সাল বডির একটা আর্থ হয়, ধরলাম যে m1 হচ্ছে আর্থ আর m2 হচ্ছে আমাদের স্পৃহা, ঠিক আছে? তাহলে m1 আর্থ m2 স্পৃহা। তাহলে আর্থ আর স্পৃহার ভিতরে এটা হচ্ছে কি একটা অ্যাট্রাকশন ফোর্স।
তাহলে আমরা বলতে পারবো যে অ্যাট্রাকশন ফোর্স বিটুইন আর্থ অ্যান্ড স্পৃহা। কেন আর্থ অ্যান্ড স্পৃহা নিলাম? কারণ আর্থ তো এই ইউনিভার্সের একটা পার্টিকেল, স্পৃহা তো অবশ্যই একটা পার্টিকেল, এবং আর্থের চাইতে কয়েক লক্ষ গুণ সে ছোট, কয়েক লক্ষ টাইমস সে ছোট এটা। সো অ্যাট্রাকশন ফোর্স বিটুইন আর্থ অ্যান্ড স্পৃহা আমরা পেয়ে গেছি, এবং আমরা এটাকে বলছি এফ ইজ ইকুয়ালস ক্যাপিটাল জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন আমরা কি জানি? আর্থ যে ফোর্স দিয়ে কাউকে অ্যাট্রাক্ট করে সেইটা হচ্ছে সেই বডির ওয়েট। তার মানে ধরো যে এই হচ্ছে আর্থ, এই আর্থ সারফেসের উপর একজন পার্সন এখানটায় দাঁড়িয়ে আছে। সো সেক্ষেত্রে এই আর্থ তাকে তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করবে। সো এই যে আর্থ যে ফোর্স দিয়ে এই মানুষটাকে তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করবে সেটাই হবে সেই মানুষের ওয়েট। তাহলে দ্য ফোর্স বাই হুইচ আর্থ attracts a body towards its center is called weight of that body, weight of that body. তাহলে আমরা তো জানি যে কোনো একটা বডির যদি ওয়েট আমরা এমনিতে বের করতে চাই, সেক্ষেত্রে আমরা তো আর এই ফর্মুলা ইউজ করি না, আমরা তখন কি ফর্মুলা ইউজ করি? তাহলে এতটুকু আমরা বুঝলাম এটা হচ্ছে স্পৃহার ওয়েট। তাহলে যেহেতু অ্যাট্রাকশন ফোর্স বিটুইন আর্থ অ্যান্ড স্পৃহা, মানে আর্থ এই ফোর্স দিয়ে স্পৃহাকে অ্যাট্রাক্ট করছে, সো এটা যে স্পৃহার ওয়েট বা এই লোকটার যে ওয়েট সেটা আমরা বুঝতে পারছি। আবার এমনিতে যদি স্পৃহার ওয়েট যদি আমরা বের করতে চাই, ওয়েট অফ আ বডি বা ওয়েট অফ স্পৃহা বের করছি আমরা, স্পৃহার ওয়েট খুবই কম হবে, তোমরা বুঝতেই পারছো, ছোটোখাটো মানুষ। তো সেক্ষেত্রে তার ওয়েটটা কি হতে পারে? সো ওয়েট হচ্ছে ডব্লিউ হচ্ছে কি, আমরা সাধারণত এরকম বলি ম্যাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তো ওয়েট অফ স্পৃহায় আমাদেরকে যদি এমনিতে বের করতে দেয়, আমরা কি বের করব? ওয়েট ইকুয়ালস ম্যাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে স্পৃহার ম্যাস কত ছিল? স্পৃহার ম্যাস এখানটায় ছিল m2। সো আমরাই বলবো যে m2 ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, m2 ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আর আর্থের ম্যাস ছিল এখানটায় m1, আর্থের ম্যাস কি ছিল? m1। তাহলে এইটাও দেখো স্পৃহার ওয়েট, এটাও স্পৃহার ওয়েট। তাহলে এই দুইটা ওয়েট আমরা ইকুয়াল দেখাতে পারবো, দুইটা ওয়েট কি ইকুয়াল দেখাতে পারবো না? দেয়ারফোর আমরা এতটুক বলতে পারি জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইজ ইকুয়ালস m2g। সো m2 m2 বোথ সাইড থেকে আমরা এলিমিনেট করে ফেললাম। তাহলে জি এর ভ্যালু কি হচ্ছে? জি এর ভ্যালু কি হচ্ছে? জি হবে জি ইকুয়ালস জি m1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এই ধরনের একটা ইকুয়েশন তো আমরা ক্লাস 8এই শিখেছি। এখন এই যে এটাকে বলছি যে আর্থের ম্যাস, এটা কার ম্যাস? আর্থের ম্যাস, ঠিক আছে। আর এটা হচ্ছে যেমন, মানে কি, যদি স্পৃহা দাঁড়ায় তাহলে স্পৃহা তো আর্থ সারফেসে দাঁড়াবে। তো সেক্ষেত্রে আর্থ অ্যান্ড স্পৃহা, আর্থের সেন্টার অ্যান্ড স্পৃহার ভিতরে যে ডিস্টেন্সটা, যেটাকে আমরা ডি বলছি, সেটাকে আমরা কি আর দিয়ে ডিনোট করতে পারি। কারণ নিশ্চয়ই আর্থের সেন্টার থেকে এই স্পৃহা যদি এটা হয় তাহলে তার ডিস্টেন্স হচ্ছে রেডিয়াস অফ দিস আর্থ। তাহলে এখানে ডিটাকে আর দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করতে পারবো বা রিপ্লেস করতে পারবো। তাহলে এই ইকুয়েশনটা নতুন করে ম্যাস অফ আর্থ, সেটাকে এই m1 না লিখে শুধু m লিখলাম আমি, gm। আর এই যে ডিস্টেন্সটা, ডিস্টেন্স বিটুইন দ্যাট পারসন অ্যান্ড সেন্টার অফ আর্থ হলো আমার রেডিয়াস অফ দ্য আর্থ। তাহলে
আমি একটা নতুন ইকুয়েশন পেয়ে গিয়েছি, যে ইকুয়েশনটা দিয়ে আমি ম্যাথস করতে পারবো। তাহলে স্মল জি এর ভ্যালু যদি বের করতে চাই আমি, তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু লাগবে, ম্যাস অফ আর্থ লাগবে, আর রেডিয়াস অফ আর্থের স্কোয়ার লাগবে। তো সেক্ষেত্রে রেডিয়াস অফ আর্থ যেটা, সেটা তো আমাদেরকে দিয়েই দিবে কোয়েশ্চেনে। তো সেক্ষেত্রে জি এর ভ্যালুটা শুধু মুখস্থ রাখতে হবে। জি এর ভ্যালু আবার বলছি আমি, 6.7 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। একেবারে মুখস্থ করে ফেলো, এটা কাজে লাগবে বহুবার, ঠিক আছে?